আপনি কদিন আগেই ধর্মীয় নেতাদের সঙ্গে একটি বৈঠক, সেই বৈঠকে আপনি আমন্ত্রিত হয়ে গেলেন, সেখানে আপনার বক্তব্য আমরা শুনেছি। ফলে তার মানে আপনি এই সরকারের সঙ্গে আছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে আপনার যে বই 2023 সালে প্রকাশিত হলো গণ অভ্যুত্থান ও গঠন, ধারণা করা হয় মাহফুজ আলম থেকে শুরু করে এই পুরো আন্দোলনের যারা নেপথ্য এবং প্রকাশ্য শক্তি, যাদেরকে ডক্টর ইউনূস বলছেন যে এই তার নিয়োগকর্তা, তারা আপনার দ্বারা সাংঘাতিকভাবে অনুপ্রাণিত। এটা হচ্ছে আমাদের ধারণা বা প্রচলিত ধারণা, সেটা ভুল ভাষাটাকে আপনি বলবেন। এবং প্রফেসর ইউনূস বলছেন তারা হচ্ছে তার নিয়োগকর্তা। তাহলে এই সরকারটা আসলে পরোক্ষভাবে আপনি অথবা আপনার দ্বারা প্রভাবিত শিক্ষার্থী সমাজ তারা তৈরি করেছে, সেই দায়টা আপনিও কি এড়াতে পারেন? না, আমার যে কাজটা হচ্ছে এটা বুদ্ধিবৃত্তিক কাজ, এবং আমি যখন গণ অভ্যুত্থানের কথা বারবার বলছি, এটা আসছে, এটাই হলো যে আমার লক্ষ্য। ফলে সে আমার বইয়ের মধ্যে তো আরও অনেক কিছুই আছে, কী করে গণ অভ্যুত্থানের পরে আপনি কি করে এই যে রূপান্তরের কথাটা বললেন, উনি যেভাবে বললেন, এটা তো একটা তো নকশা তো আমার মধ্যে তো আছে, পথ নকশা। আচ্ছা, তারা দেখা যাচ্ছে তারা ডেফিনেটলি প্রভাবিত, কিন্তু তারা ভগ্নাংশ নিচ্ছে, আংশিক নিচ্ছে, আংশিক। যেমন আমি কথা বলি আপনাকে, এই শব্দটা কিন্তু আমি কখনোই কিন্তু দেখুন সংবিধান বলি না, গঠন বলছি। রাষ্ট্রকে নতুন করে গঠন করতে হবে। গঠনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা একটা পলিটিক্যাল কনসেপ্ট, লিগ্যাল কনসেপ্ট, কালচারাল কনসেপ্ট, সব কিছু মিলিয়ে গঠন। মানে কী হচ্ছে, আপনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কী দাঁড়াচ্ছে হচ্ছে যে জনগণ যে সার্বভৌম সভারেন পাওয়ার, সে কিন্তু সেটা প্রদর্শন করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সে কিন্তু আইনের অধীন না। ফলে বিদ্যমান সমস্ত আইন সে নাকচ করে দিয়ে সে কিন্তু গণ অভ্যুত্থানটা করার পরে সে একটা গাঠনিক শক্তি, গণ আন্দোলনটা গণশক্তিতে রূপান্তরিত হয়, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা একটা গাঠনিক শক্তিতে রূপান্তরিত হয়। এই গাঠনিক শক্তি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে। এটা হলো ক্লাসিক্যাল, এটা হলো আদর্শ জায়গাটা। মানে দেখা যাচ্ছে যে প্রভাবিত, মানে এটাকে কি ডক্টর ইউনূস রিস্টার্ট দেওয়া বলতে যেটা বুঝিয়েছিলেন সেটা কি? এটা যে শব্দটা ব্যবহার করেছে, শব্দটা ডিবেটেবল, এবং এটার কোনো এটা সমস্যা তৈরি করেছে আমাদের। আমি বলি কেন সমস্যা তৈরি করেছে। আপনি নতুন করে গঠন করে মানে এই নয় যে আপনি ৭১কে আপনি অস্বীকার করতে পারেন। হোয়াট ডাজ ইট মিন বাই রিসেটিং? কারণ আমরা তো ইতিহাসের মধ্যে বাস করি। ইতিহাস তো আমি রবারের ব্যাপার না জানি মুছে ফেলে ইতিহাস চলে গেল। ইটস নট সো। এটা আমার চেতনার মধ্যে আছে, এটা আমার স্মৃতির মধ্যে আছে, এটা আমার সমাজের মধ্যে আছে। হোয়াট ডাজ ইট মিন রিসেট? এটা হচ্ছে শুনুন, এটা হচ্ছে জি জেনারেশনের অত্যন্ত নিম্ন শ্রেণীর কনসেপ্টগুলি ব্যবহার করা। এই যে আমরা এটা আসলে জি জেনারেশন বলে, আমার জেনজি বা হোয়াটএভার ইট ইজ, এটা তো কর্পোরেট আইডিয়া। এটা আসছে কোত্থেকে? যে ধরুন মাইক্রোসফট, বিল গেটস থেকে জুকারবার্গ, এদের কাছে। আপনার হিস্ট্রি পড়ার দরকার নেই, অতীত কিছু পড়ার দরকার নেই। এই ইতিহাস একটা কম্পিউটারের মতন আপনি সুইচ টিপবেন আর সব ঠিক হয়ে যাবে। এইসব নিম্ন শ্রেণীর কনসেপ্ট আমরা আনতেছি এবং এগুলা ব্যবহার করছি আমরা, ঠিক আছে, একটা রাষ্ট্র পরিচালনার জায়গাতে। হোয়াট ডাজ ইট মিন রিসেট? 47 ইজ এ পার্ট অফ মাই হিস্ট্রি অ্যাজ ওয়েল। কারণ 47-এ এই দেশের মুসলমানরা যারা জমির অধিকার ছিল না, তারা কিন্তু পার্মানেন্ট ওই যে সেটেলমেন্টে যে সে জমি হারিয়েছে, সে জমি পেয়েছে। তারপরে সে 52 ভাষা আন্দোলন করেছে, তার যে সংস্কৃতি, তার ভাষা, এটা সে দাবি করেছে। ফলে ইটস নট এ কোয়েশ্চেন অফ সিম্পলি রিসেটিং। আমি এটা ধারণ করি 100%। 71 তো নেগোসিয়েবল না রে ভাই, একদম। এটা তো তোমার লোক আমি এটা নিয়ে দরকার করতে বসি না। তো কিসের রিসেটের কথা তুমি বলছো? প্রশ্ন হচ্ছে যে আমরা বাঙালি জাতিবাদের নামে আমরা কি করেছি? আমরা ইসলামের না, এটা আপনাদের বুঝতে হবে, দর্শকদের বুঝতে হবে। আমরা বাঙালি জাতীয়বাদীর নামে ইসলামকে খারিজ করে দিয়েছি। আপনি ন্যারেটিভটা ভুলে যাবেন না। কিন্তু 72 ন্যারেটিভটা কী ছিল বাঙালি জাতিবাদে? যে আমরা বাঙালি জাতিবাদী এসছি, এখন এটাই হলো ভাষা এবং সংস্কৃতি হলো একমাত্র শেষ কথা, আমাদেরকে আমাদের ধর্ম ভুলে দিতে হবে। মানে আমরা ইসলাম প্রশ্ন মীমাংসা করতে কীভাবে? এটা খারিজ হয়ে গেছে আমাদের হিস্ট্রি থেকে, আমাদের সংস্কৃতি থেকে, আমাদের মূল্যবোধ থেকে। যখনই আপনি এটা করছেন, ফলে ইসলাম ফেরত আসতেছে ইন দ্য ফর্ম অফ জামাত ইসলামী অ্যাগেন, এবং একটা রাইট উইং ইসলামিক মুভমেন্টে ডেভেলপ করেছে। কারণ এটা ইনকমপ্লিট, পিপলসের মধ্যে ধর্ম থাকবে।